আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্মল ক্যাপ কোম্পানি পরিচয় করিয়ে দেওয়া হবে, যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে যে ভবিষ্যতে এই কোম্পানিগুলো খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে, কারণ এদের বিজনেসে গ্রোথ রয়েছে, শক্তি রয়েছে। তো এগুলিরই পরিচয় করিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। তো যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের স্টক খুঁজছেন, তারা এই দুটো স্টককে কিন্তু স্টাডি করতে পারেন। তো এই কোম্পানিগুলো বিজনেস, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছুর একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে। তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো চলে আসি পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে দীপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো যে কোম্পানিটির বিজনেসটা দেখুন, এরা যে অয়েল এবং গ্যাস সেক্টরে কিন্তু এরা সার্ভিস প্রোভাইড করে এবং এরা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আর কি এই সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে। দেখুন যে তাদের সার্ভিস রয়েছে ড্রিলিং এবং ওয়ার্ক ওভার সার্ভিস, ওয়ান অফ দ্য লিডিং সার্ভিস প্রোভাইডার অফ কোরিং, এয়ার ড্রিলিং, তারপরে ওয়ার্ক ওভার, তারপরে ড্রিলিং রাইভস, ভারিয়াস অয়েল এবং গ্যাস কোম্পানিজ। এগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা মানে স্পেশালিস্ট হচ্ছে অয়েল এবং গ্যাসের ক্ষেত্রে, এবং এখান থেকেই আর কি পুরো রেভিনিউটাই তারা আনে এই সেক্টর থেকেই। আপনি যদি দেখেন ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস, সেটাও তারা প্রোভাইড করে। তারপরে এয়ার অ্যান্ড গ্যাস কম্প্রেশন সার্ভিস, সেক্ষেত্রে কিন্তু এরা বলতে গেলে ভারতের মধ্যে একমাত্র কোম্পানি বলা যায় না যদিও, তবুও আর কি এরা লিডিং পজিশনে রয়েছে আর কি এয়ার এবং গ্যাস কম্প্রেশন সার্ভিসের ক্ষেত্রে। উই আর দ্য ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া প্রোভাইড হাই প্রেশার ন্যাচারাল গ্যাস কম্প্রেসর চার্টেড হায়ার বেসিস। তো তারপরে গ্যাস ডিহাইড্রেশন, তারপরে কন্ডিশনিং এবং প্রসেসিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা প্রথম কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস ছোট হলেও এদের বিজনেস যে সেক্টরে প্রোভাইড করে সেটা একটা ইম্পর্টেন্ট সেক্টর, এবং যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট সার্ভিস। আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন, ক্লায়েন্টগুলো দেখলে বুঝতে পারবেন যারা এই অয়েল এবং গ্যাস নিয়ে ব্যবসা করছে আর কি, তারাই কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে। আদানি, গুজরাট গ্যাস, সিপিসিএল, তারপরে আপনার ডিসেন্ট পেট্রোলিয়াম, তারপরে বেদান্তা, ওএনজিসি, জিএসপিসি, জিএসিএল, এরকম কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে। যে অয়েল এবং গ্যাসের সেক্টরের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এর ক্লায়েন্ট। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখুন গত 6 মাসে মোটামুটি 21% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 62% মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 1400% মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি 5 বছরও হয়নি, মানে 2021 থেকে মার্কেটে রয়েছে, তখন থেকে কিন্তু সুন্দর পারফরমেন্সের মধ্যে রয়েছে। তো লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে, দেখুন 317 টাকায় ট্রেড করছে বর্তমানে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে চলে যান, দেখুন মার্কেট ক্যাপিটাল 1976 কোটির মতো, এটা এখনও খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে, মানে 5 বছরে 14 গুণ 15 গুণ করে দিয়েছে টাকা। তা সত্ত্বেও যে ভ্যালুয়েশনটা খুব হাই হয়ে গিয়েছে সেটা কিন্তু না, 16 মাত্র এর পি রেশিও, এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে। রিটার্ন অন ইকুইটি 8.37-এর মতো রয়েছে, বুক ভ্যালু 226 রয়েছে, বর্তমানে 315-16 টাকায় চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও আবার দিচ্ছে। তো এবার দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, তাদের সেলস প্রফিটেবিলিটি গ্রোথ হচ্ছে কিনা। তো দেখুন 2020-তে এদের সেলস হতো 262 কোটি, তারপরে 194 হলো, তখন কোভিড টাইম ছিল। তারপরে দেখুন 322 কোটি 2022-এ, তারপরে 341 কোটি 2023-এ, এখন 427 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে। প্রফিটেবিলিটি দেখুন 2020-তে 31 কোটি ছিল, তারপরে বছর সেটা 65 কোটি হলো বেড়ে, তারপরে বছর বেড়ে হলো 72 কোটি, তারপরে বছর বেড়ে 125 কোটি, তারপরে বছর মানে এখন 125 কোটি। মানে তারা কিন্তু লং টার্মে হিসাবে সুন্দর কিন্তু গ্রোথ দেখাচ্ছে। তাদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা বিজনেস কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, দেখুন 1411 কোটি রিজার্ভ দেখতে পারবেন, এবং সেটাও দ্রুত গ্রো করছে। 2020-তে 37 কোটি ছিল মাত্র, এখন সেটা বাড়াতে বাড়াতে 1400 কোটি হয়ে গিয়েছে। আর ঋণ সামান্যই রয়েছে সেই তুলনায়, 160 কোটির মতো ঋণ টোটালি দেখাচ্ছে, তার মধ্যে লং টার্মে মাত্র 97 কোটিই রয়েছে। তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো ব্যালেন্স শিট স্ট্রংই রয়েছে, ক্যাশ রিচ কোম্পানি বলা যায়। তো এই কোম্পানির যদি আপনি দেখেন আর কি, এদের যে রিজার্ভ 1400 কোটি রয়েছে, যেখানে তাদের মার্কেট ক্যাপিটালে 1900 কোটি,
মানে 1400 কোটি তাদের রিজার্ভই রয়েছে। তো কতটা স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে, প্রফিট। আর এখন যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 63.49% মতো প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 1.82%, ডিআই আপাতত নেই, আর পাবলিক রয়েছে 34%-এর মতো। তো এফআইআরও কিন্তু নজর দেওয়া শুরু করেছে। তো যে ধরনের পারফরমেন্স দেখাচ্ছে তাতে কিন্তু এফআইডিআইরাও কিন্তু চলে আসবে আর কি। তাদের অলরেডি এফআইআই রয়েছে, ডিআইরাও কিন্তু নজর দেওয়া শুরু করে দেবে। তো যাই হোক, এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন, ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, এদের ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে, আর মোট কথা এদের বিজনেসে গ্রোথ রয়েছে, এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন, আর খুব সুন্দর ভ্যালুয়েশনেও কিন্তু রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডিডে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি। তো এই কোম্পানির যদি দেখেন, এদের বিজনেস করছে 2020 সাল থেকে এরা ইনকর্পোরেটেড হয়েছে। তো এদের বিভিন্ন প্লাস্টিকের প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে কেবল কম্পাউন্ডের যে প্লাস্টিকের আস্তরণটা থাকে সেটা তারা তৈরি করে, তারপরে অ্যান্টিফ্যাব যেগুলোকে বলে সেগুলো তারা তৈরি করে, তারপরে ফুটওয়্যার কম্পাউন্ড রয়েছে, তাদের ফুটওয়্যার কম্পাউন্ডের কিছু প্রোডাক্ট রয়েছে, তারপরে ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক ফর অটোমোবাইলস সেগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক ফর অ্যাপ্লায়েন্স, বিভিন্ন ধরনের যে নাইলন ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক অ্যাপ্লায়েন্স সেগুলো রয়েছে, তারপরে ইঞ্জিনিয়ার প্লাস্টিক ফর ইলেকট্রিক্যাল এবং লাইটনিং সেগুলোর ক্ষেত্রে এদের প্রোডাক্ট রয়েছে, তারপরে প্লাস্টিক ফর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এদের প্রোডাক্ট রয়েছে, তারপরে এছাড়াও অন্যান্য আরও কিন্তু প্রোডাক্ট রয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন আপনি ক্লায়েন্টগুলো, যে ইলেকট্রিক্যাল নিয়ে যেগুলো আর কি কাজ করে যে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি কিন্তু এর ক্লায়েন্ট, দেখুন কেইআই ইন্ডাস্ট্রির মতো এর ক্লায়েন্ট রয়েছে, ফিনোলেক্স কেবল, অ্যাঙ্কর, টোরেন্ট পাওয়ার, হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড, তারপরে আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেইসি ইন্টারন্যাশনাল এদের ক্লায়েন্ট রয়েছে। তো বুঝতে পারছেন কোন ধরনের ব্যবসা করে এবং কোন ধরনের তাদের ক্লায়েন্ট রয়েছে, এবং ক্লায়েন্টগুলোও কিন্তু বড় বড় রয়েছে। তারা কিন্তু তাদের বিজনেস যে নেটওয়ার্ক সেটাও কিন্তু দিন দিন বাড়াচ্ছে। আপনি যদি দেখেন এই কোম্পানির যে রেভিনিউ ব্রেকআপটা আর কি, প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন, দেখুন পলিথিলিন যে বানায় আর কি সেখান থেকে 84%-এর মতো, তারপরে ক্লোরাইড যেটাকে পলিক্লোরাইড বলে, যেটাকে পলিভিনাইল ক্লোরাইড সেটা 12%-এর মতো, এবং অন্যান্য 4%-এর মতো আনে, এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু এদের বিজনেস রয়েছে। ডোমেস্টিক লেভেলে 75% এবং বাইরে কিন্তু 25%-এর মতো এদের রেভিনিউ আসে। তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু মানে নেটওয়ার্ক কিন্তু বড়ই রয়েছে। আপনি যদি এদের দেখেন কোন কোন সেক্টরে এদের ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় ওয়্যার এবং কেবল সেক্টরে এদের প্রোডাক্ট ইউজ হয়, তারপরে প্যাকেজিং সেক্টরে এদের ইউজ রয়েছে, অটো সেক্টরে এদের ইউজ রয়েছে, তারপরে অন্যান্য সেক্টরেও কিন্তু ভালো রকম প্রায় 18%-এর মতো অন্যান্য সেক্টর থেকেও আসে। আর এটা ওয়েস্ট থেকে আসে মোটামুটি 85, আমাদের ওয়েস্ট ইন্ডিয়া থেকে, ইস্ট ইন্ডিয়া থেকে মোটামুটি কিন্তু 14%-এর মতো আসে, মানে ওয়েস্টেই এদের ব্যবসাটা বেশি রয়েছে, এবং অন্যান্য থেকে কিন্তু সামান্য আসে আর কি ইন্ডিয়ার বাইরে। তো আপনি যদি রেভিনিউ ব্রেকআপটা দেখেন আর কি এদের, তো দেখলেন জিওগ্রাফিক্যাল স্প্লিট যদি দেখেন, দেখুন ডোমেস্টিক সেলস রয়েছে 30%, ওভারসিজ সেলসও কিন্তু এদের 30%-এর মতো রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক, মানে কোম্পানিটি ছোট কিন্তু বিজনেস নেটওয়ার্ক কিন্তু এদের বড়ই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে 76%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 99%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 1000%-এর রিটার্ন দিয়েছে। দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। তো এ ধরনের ছোট কোম্পানিগুলো কিন্তু এরকমই গতিতে থাকে, আর যদি এদের কারেকশনও হয় সেটা কিন্তু বড় হয়। তো সেজন্যই বলা হয় যে এই কোম্পানিগুলোকে আপনি যদি ইনভেস্ট করতে যান, অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন, কারণ রিটার্নও যেখানে বেশি রয়েছে সেখানে রিস্কও কিন্তু বেশি রয়েছে। তো যাই হোক, 396 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে যান, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 4000 কোটির উপরে রয়েছে বর্তমানে, প্রাইস আর্নিং রেশিও এরও কিন্তু ভ্যালুয়েশনটা এখনও ঠিকঠাক রয়েছে 22.8%-এর মতো, রিটার্ন অন ইকুইটি 31%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 63 রয়েছে বর্তমানে, 399 টাকা, 400 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, দেখুন 2022-এ আর কি, তো তারা তো মার্কেটেই নেমেছে 2020 থেকে, তো 2022 থেকে অ্যাভেলেবেল রয়েছে। দেখুন 2022-এ এদের যে সেলস হতো 2200 কোটি, তারপরে 2500 কোটি হলো 2023-এ, তারপরে এখন 2400 কোটি। তো মানে লং টার্মে হিসেবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে আর কি।
তো আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন কীভাবে বাড়াচ্ছে, 55 কোটি ছিল 2022-এ, তারপরে 104 কোটি হলো, প্রায় দ্বিগুণ। তারপরে দেখুন 182 কোটি। মানে এদের প্রফিটেবিলিটি সেলস দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের বিজনেস দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আপনি ব্যালেন্স শিটে যান, সেখানে দেখতে পাবেন 650 কোটি রিজার্ভ, এবং সেটাও কিন্তু বাড়ছে। 382 কোটি ছিল 2022-এ, তারপরে 485 হলো 2023-এ, তারপরে 650। আর যদি ঋণ দেখেন, 66 কোটির মতো ঋণ রয়েছে। তো যেটা কিছুটা কমিয়ে দিয়েছে, আগে আরও বেশি ছিল। তো পুরোটাই কিন্তু শর্ট টার্মেই রয়েছে, লং টার্মে কিন্তু কোনো ঋণই নেই তাদের। তো এদেরও ব্যালেন্স শিটটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 74.97, মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায়। ইদানিং আবার হোল্ডিং বাড়িয়েওছে, দেখুন 74.85 ছিল, 74.97 হয়ে গিয়েছে। মানে প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে, এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইন। আপনি যদি এদের এফআই হোল্ডিং দেখেন 0.01%-এর মতো রয়েছে, ডিআই রয়েছে 0.24%-এর মতো। তো এত ছোট কোম্পানিতে কিন্তু যে বেশি পরিমাণে এফআই ডিআই থাকবে সেটা কিন্তু আশা করা যায় না, কিন্তু তারা নজর দেওয়া শুরু করেছে এই কোম্পানির পারফরমেন্স দেখেই। আপনি যদি এদের পাবলিক হোল্ডিং দেখেন 24.77%-এর মতো রয়েছে। তো বুঝতে পারছেন এর ডেটাগুলোও কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ব্যালেন্স শিট, এদের সেলস প্রফিটেবিলিটির গ্রোথ, আর এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটার আর কি, এদের যে ভ্যালুয়েশন, সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। তো দুটো কোম্পানিরই যে ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্মল ক্যাপ কোম্পানি খুঁজছেন, তারা কিন্তু এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই দুটো কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেভিডি স্টার্ট অ্যানালিস্টও নই। এগুলো স্টাডি পারপাসে থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি স্টাডি করবেন, ডিপলি অ্যানালাইসিস করবেন, আর আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই দুটো কোম্পানি সম্বন্ধে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।